নির্বাচন পরবর্তী বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সমর্থকদের উপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখা। 21শে ফেব্রুয়ারি শনিবার বেলা 11টায় বাংলাদেশের জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমি, জেলা নায়েবে আমির মাওলানা কে এম মকবুল হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান সিদ্দিক আহমেদ, সখীপুর থানা আমির মাওলানা গোলাম মোস্তফা, নায়েবে আমির মাস্টার আলী হোসেন, মাওলানা সাদেক আহমেদ ও মোহাম্মদ মানিক বালা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নড়িয়া সখীপুর শরীয়তপুর 2 আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা নায়েবে আমির মাওলানা কে এম মকবুল হোসেন ও ভুক্তভোগী মানিক বালা। জানেন, নির্বাচনের কয়েকদিন পূর্ব থেকেই বাংলাদেশ জামায়াত ইসলামী ও 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বকাউলের কর্মীদের উপর সরকারি দলীয় নেতা ও কর্মীদের, বিশেষ করে বিএনপির কর্মীরা আমাদের কর্মীদের উপর মামলা ও হুমকি অব্যাহত রেখেছে। অথচ নির্বাচনের পরে বিএনপি জেলা সভাপতি ও শরীয়তপুর 2-এর মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বকাউলের বাড়ি গিয়ে দেখা করেন, আর তাকে নিয়ে 2 আসনে উন্নয়নমূলক সকল কাজ করবেন এবং তার কোনো নেতা ও কর্মী সহিংসমূলক সকল কাজ হতে বিরত থাকবে বলে আশ্বস্ত করেন। কিন্তু তার কোনো প্রতিফলন ঘটেনি, বরং প্রতিনিয়ত বিএনপি দলীয় নেতা কর্মীরা জামাতের কর্মী সমর্থকদের উপর হামলা ও নির্যাতন করেই যাচ্ছে। তার কিছু ঘটনা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত নির্বাচনের পূর্ব থেকেই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আপনারা বিভিন্ন সময় নিউজও করেছেন যে আমাদের নির্বাচনী কর্মী যারা ছিল, নেতাকর্মী, তাদের উপর হামলা, তাদেরকে হুমকি এইভাবে দিয়েছিল। 11 তারিখে আপনারা নিজেরা স্বচক্ষে দেখেছেন যে সেখানে আমাকেও বিএনপির লোকেরা আক্রান্ত করেছিল। 13 তারিখ থেকে শুরু করে অদ্যা পর্যন্ত আমাদের 13 তারিখে একজন ইব্রাহিম খলিল সখীপুরে সন্ত্রাসীদের হামলা শিকার হয়। 16 তারিখে সালেহ আহমদ পিতা সুনু মিয়া ব্যাপারী ঘরে রাতে কে বা কারা অগ্নিসংযোগ করে। এবারে 19 তারিখ আমাদের সামনে যে উপস্থিত রয়েছেন মানিক বালা পিতা ওমর বালার উপর সন্ত্রাসী হামলা করে। এবারে গুলিশান ইউনিয়নে মিথ্যা মামলা দায়ের করে হয়রানিমূলক। সেইখানে আবার দেখা যাচ্ছে যে মসজিদের ইমাম, তাদেরকেও চাকরিচ্যুত করা হয়েছে। তারা হয়তোবা ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন। এমনিভাবে আমাদের শরীয়তপুরের শুধু 2 আসনেই নয়, সকল আসনেই আমাদের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে হয়রানিমূলক কার্যক্রম অব্যাহত এখনও রেখেছে। এর আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা জানাচ্ছি। এই কারণেই আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে শরীয়তপুর জেলার পক্ষ থেকে এবং শরীয়তপুর 2-এর আসনের পক্ষ থেকে। আপনারা যে এই রমজানের পবিত্র মাহে রমজানের সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি অত্যন্ত ভারাক্রান্ত, দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হইতে বাধ্য হয়েছি। আমার নির্বাচনী এলাকা শরীয়তপুর, সখীপুর এবং নড়িয়া 2 নির্বাচনী এলাকা। ওই এলাকাতে 2 জন ক্যান্ডিডেট, একজন হলো শফিকুর রহমান কিরণ, যেটা বিএনপি ধানের শীষ, আর হলো মাহমুদ হোসেন বকাউল দাঁড়িপাল্লা। আমি মাহমুদ হোসেন বকাউলের দাঁড়িপাল্লার একজন সমর্থক। আর শ্রীনগর পুরো নির্বাচনটাই আমার দায়িত্বে আমি করছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নির্বাচনের পারপাসে আমরা শান্তি শৃঙ্খলাভাবেই নির্বাচন গেছে আর কি। নির্বাচনের দিন তো অনেক ঘটনা ঘটছে। তারপরে নির্বাচনের রেজাল্ট আসলো। রেজাল্ট আসার পরে আমরা সবাই তো যার যার মনের অবস্থা আপনারাই জানেন কী অবস্থা। আমরা
রাত্রটা কাটাইছি। সকালবেলা আমার একজন কর্মী আর শ্রীনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইব্রাহিম খলিল মোল্লা, তার পিতার নাম হলো উসমান মোল্লা। ওই ছেলেটা বিশ্ব রোড, মির্জা গান্ধী নামক বিশ্ব রোডে যায় সকালবেলা। যাওয়ার পরে ওই লোকটাকে ডাক দেয় আফজাল বালা। উনি ওই লোকা বিএনপির যুব দলের যুগ্ম আহ্বায়ক আফজাল বালা, বালা বংশের। ওই লোক তাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে ও একটু মনে হয় যে ভয় পাইছে, মারবে, এগুলো তো দ্রুত হাঁটতেছিল। তখন ওরে বলে ধর, একথা বলছে মতো অনেক লোক তাকে মারধর করছে। আফজাল বালা নিজে সন্ত্রাসী ভূমিকায় তাকে মারধর করছে। ও দৌড়ায়া পলায়ন করে ওইখান থেকে আমার বাসায় আসছে। আমি তাকে সান্ত্বনা দিছি। দেওয়ার পরে আমার লিডারের কাছে আমি ফোন দিছি, বলছে আমি এটা দেখতেছি। তখন আমি তাকে আমার হেফাজতি ওখানে আমি রাখছি। আমি কোনো প্রশাসনকে জানাইতে পারি নাই, কারণ আমি বাইরেতেই পারি নাই। ওনারা ওখানে ওরে মারছে আর বলছে যে মানিকবালা যদি আসে, তার সন্তানেরা আসে, সাথে সাথে রোডে জবাই করে ফেলাবে। এই ধরনের সন্ত্রাসী একলা। এমনও আফজাল বালা অত্যন্ত সন্ত্রাসী এবং জুয়া করা একজন মানুষ। ওর দৃশ্যমান কোনো ইনকাম নাই, কিন্তু সে বিলাসবহুল জিন্দেগি পার করতেছে। হ্যাঁ, তার কোনো প্রতিষ্ঠান নেই, কোনো কিছু নাই। সে ঘুষ বাণিজ্য এইভাবে সন্ত্রাসী, এবং পিছনে আওয়ামী লীগের জমানায় গাঁজা সহ ধরা পড়া সে মামলার আসামি ছিল। তার হইল এই অবস্থা। এখন এরপরে নির্বাচনের পরদিন এই কিরণ সাহেব আমাদের এই মাহমুদ বকাউলের সাথে দেখা করতে গেল। ওখানে কিরণ সাহেব সুন্দর মতো, কিরণ সাহেব একজন ভদ্র মানুষ। উনি ছোটোবেলার থেকেই, আমরা মূলত দাড়িপাল্লা করছি জামাত ইসলাম লেখাপড়া করার পরে, কিন্তু ছোটোবেলার থেকে এই কিরণ সাহেবকে আমরাও খুব মহব্বত করতাম। খুব ভালো মানুষ ব্যক্তিগতভাবে। আর দল কীরকম সেটা আমি অতটা বলবো না, কিন্তু উনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ। উনি পাশ করার পরে আমার লিডারের কাছে গেছে। লিডারের কাছে যাওয়ার পরে লিডারকে আশ্বস্ত করছে, ইনশাল্লাহ আমরা 2 ভাই মিলা আগামীতে সখীপুর এবং নড়িয়াতে কার্যক্রম করব। আপনি আমার সহযোগিতা লাগলে আপনি আমাকে বলবেন, আপনার সহযোগিতা লাগলে আমরা। এই দৃশ্য দেখে আমরা খুব অভিভূত হয়েছি এবং কলিজায় শান্তি পাইছি। ঠিক আছে না? এরপরে আমি চিন্তা করলাম যে এখন তো আর ঘটনা ঘটবে না। প্রথম রোজার দিন আমি হলো আরশিনগর এলাকায় কিছু ইফতার দিব। প্রতিটা ওয়ার্ডেই কিছু ইফতার আমি বিতরণ করব গরিব অসহায় মানুষের মাঝে। 3 নং ওয়ার্ড হলো আমার অফিসটা অবস্থিত। ওই 3 নং ওয়ার্ডে আমি গেছি। 3 নং ওয়ার্ডের মুরব্বীদের সঙ্গে আমি বৈশা আপনার এই ইফতারের লিস্টটা করছি। তো লিস্ট করা শেষ। আমি একজন আমার নাতি সম্পর্ক হয় মাসাদ হাওলাদার, ওনাকে নিয়ে আমি তালিকাটা ঠিক করতেছি। এই পর্যায়ে একজন রাসেল বালার নামে, উনি হইল জাসাসের সাংগঠনিক সম্পাদক সখীপুর থানা, উনি আইসা, উনি আমার এইভাবে সমবয়সী, সে আমার মামা হয়। সে আইসা আমাকে বলছে যে মানিক, তুই অফিস বন্ধ করে চলে যা। তাই আমি বললাম কেন অফিস বন্ধ করে চলে যাম? আফজাল বালায় বলছে তুই চলে যা। তাই আমি বললাম যে মামা আমাকে কেন? আফজাল বালাও আমার মামা, আফজাল বালাও আমার মার আপন চাচাতো ভাই। তা আমি বললাম যে মামা আমাকে এই কথা বলবে কেন? আমি তো অফিস তো আমি কোনো খারাপ কাজ করতেছি না। যাই হোক, ও গিয়া বলছে যে ও বন্ধ করবে না। কি বলছে সেটা আমি জানি না। হ্যাঁ, ও আইসা আমাকে অফিসের সামনে আইসা এত অকুত্ত ভাষায় নোংরাভাবে গালিগালাজ সে আমাকে করছে। আমি একটা কথাও বলিনি। লাস্ট পর্যন্ত সে আমাকে বলছে যে একটা গালি দিছে আপত্তিকর, আমি সেটা একটু হালকা জবাব দিছে মতন আমার কলারটা ধইরা সে আমাকে অত্যন্ত আমি প্রথম রোজা রেখে গেছি, আমার হাতের অ্যাক্সিডেন্ট করছে কিছুদিন আগে, আমি এমনি শারীরিকভাবে দুর্বল। ও আমাকে অনেক মারছে, আমাকে টান দিছে, আমার হাতটা ব্যথা, আমি কিছু কইতে পারছি। 4টা টান দেওয়ার মায়েরা ওর ঘুষি লাত্তি যা আছে মারছে মতন। আমাকে বলছে ওরে আটকায়া ওর অফিস সহকারে ওরে জ্বালায়া দে, আর ওর ছেলে ফেলে আসলে ওরে পুরা ওর ছেলে ফেলে রাস্তা পুরা জবাই করে দিবি ডাইরেক্ট। তারপরে আমি মোবাইল বাড়ি করছি, আমার এক হাত দিয়া মোবাইল করে, তোর কোন বাফের তোর তুই ফোন দিতে আস? আমি গেলাম আমার বাফের তোর না, আমি আপনার মুরব্বীর কাছেই ফোন দিতেছি। আমি কিরণ সাহেবকে ফোন দিলাম ওখানে বসেই। আমি গেলাম মামা
আমি অফিসে আসছি, আসার পরে আফজাল মামা আইসা আমাকে অকুত্ত ভাষায় গালিগালাজ করলো, ওই করলো সেই করলো। আপনি আমার লিডারের কাছে বললেন যে আমাদের কোনো সমস্যা হবে না, তোমরা হিট করছে কেন? আমি বললাম আমি দাড়িপাল্লা করছি এই বিদা কি তাহলে তোমাকে হিট করতে পারে? বাবা আমি এটা দেখতেছি। তো এই পর্যন্ত হয়ে গেল, কোনো দৃশ্যমান কোনো বিষয় আমি দেখতে পাই নাই। কিরণ সাহেবের পক্ষ থেকেও আমি কিরণ সাহেবের প্রতি আমার অগাধ ভালোবাসা এবং বিশ্বাস আছে। সেই বিশ্বাসের ক্ষেত্রে আমি জানাইছি। জানানোর পরে আমি পুলিশকে ইনফর্ম করছি, পুলিশও আনছে। পুলিশের সামনেই বিভিন্ন বিএনপির লোকেরা ফোন টোন দিয়ে পুলিশকেই আমার সামনে হুমকি দেওয়া শুরু করছে। ঠিক আছে না? তো যাই হোক, আমি একটা বিশ্বাস ছিল যে কিরণ মামা আমাকে একটা আশ্বস্ত করবে, আমার লোকগুলাকে আইনি পর্যায়ে একটা নিরাপত্তা দিবে, কিন্তু এই পর্যন্ত আমি কোনো দৃশ্য দেখি নাই। ঠিক আছে না? এই জন্য আমি বাধ্য হয়ে সাংবাদিকদের আপনাদের মাধ্যমে আমি গোটা প্রশাসনকে এবং গোটা জাতিকে জানাইতে চাই, এটা আমি সুষ্ঠু, আমার কোনো অন্যায় নাই, কোনো কিছু নাই। ও এইভাবেও ওই আমার একটা ঐতিহ্যবাহী বালা বংশ, আমাদের বাড়িতে পার্লামেন্ট মেম্বার ছিল, আমাদের বাড়ির সকল মানুষ মিল। এই শুধু আফজাল বলার কারণে আমার বাড়ির ফ্যামিলিগুলো খণ্ড খণ্ড হয়ে যাইতেছে এবং এই দলের ভিতরেও বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমরা সুন্দর পরিবেশে একটা করতেছিলাম। এই জন্য আমি আপনাদের কাছে এর মাধ্যমে আফজাল বলার সুষ্ঠু বিচার চাই, যাতে করে ও মানে শাস্তির আওতায় না তাকে মানে বিচার ব্যবস্থা যেন প্রশাসন করে। আর আপনারা সবাই এই বিষয়টা জাতিকে জানাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলিশ পাঠানোর পরে ওই যেই এসআইকে পাঠাইছে, উনি আমাকে সহযোগিতা করবে দূরের কথা, উনি আমাকে উল্টাই বলে যে আপনার ব্যাপারে অনেক কমপ্লেন আছে, হয়ে আছে, সে আছে, আমাকে আরও হুমকি স্বরূপ সে আমাকে দিচ্ছে। মানে আমি এই জন্য এই থানার প্রতি আমার আস্থা ছিল না, এই বিদায় আমি জানি না। তারপরও আমি ওসি সাহেবকে ফোন দিচ্ছি যে ভাই আমার এই তো ওসি সাহেব আমাকে আশ্বস্ত করছে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা নাই, আপনি সুন্দর মতো চলাফেরা করেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি ওসি সাহেবকে সবগুলো জানাইছি। আশরাফ না, লিখিত কোনো অভিযোগ আমি না, কোনো মামলা করে নেই।